আসসালামু আলাইকুম। কেমন আছেন ডিয়ার ভিউয়ার্স? আমি বেনাজির আবারও স্টুডিওতে চলে আসলাম কফি উইথ কর্পোরেটসের এপিসোড 3 নিয়ে। কর্পোরেট লাইফ, ক্যারিয়ার অপরচুনিটি, ওয়ার্ক লাইফ ব্যালেন্স এসব ইনসাইটস নিয়ে সবাইকে জানানোই আমাদের আয়োজনের মূল উদ্দেশ্য। তারই ধারাবাহিকতায় আজকে আমি স্টুডিওতে আবারও চলে এসেছি দুজন এক্সপার্টকে নিয়ে। আমাদের সাথে আছেন ডক্টর আবু জাফর সাদেক, ডেপুটি জেনারেল ম্যানেজার, ইউনিমেড ইউনি হেলথ ফার্মাসিউটিক্যালস লিমিটেড, এবং আমার সাথে আরও আছেন মোহাম্মদ সেলিম চৌধুরী, VP and Head of SME and Agri Banking Division, Corporate Head Office, United Commercial Bank PLC। কেমন আছেন দুইজন? খুব ভালো আছি। আমি Thank ভালো you. আছি। অনেক অনেক ধন্যবাদ আমাদের আয়োজনটির এই ইনভাইটেশন অ্যাকসেপ্ট করার জন্য। তো আমি প্রথমেই চলে যাচ্ছি ডক্টর জাফরের কাছে। ডক্টর জাফর কেমন আছেন? জি, আমি ভালো আছি। আপনি নিশ্চয়ই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এবং আপনাদেরকে পেয়ে আমি আরো ভালো বোধ করছি। তো ডক্টর জাফর, প্রথম প্রশ্নটি আমার আপনার প্রতি, যে আপনি তো অনেক দিন ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে কাজ করে যাচ্ছেন, তো আপনি এই জবটি কেমন এনজয় করছেন? ধন্যবাদ। আসলে আপনি যথার্থই বলেছেন। আমি প্রায় 20 বছর, আজকে হিসাব করে দেখলাম, প্রায় 20 বছরের কাছাকাছি আমি এই ওষুধ শিল্পের সাথে জড়িত। সুতরাং এই শিল্পের সাথে আমার একটা সম্পৃক্ততা থাকবে, এটাই খুব স্বাভাবিক। তবে আপনার প্রশ্নটা যত সহজ, উত্তরটা তত সহজ নয়, উত্তরটা ততটাই কঠিন। আমি একটু পরিসংখ্যান দিয়ে যদি আসি তাহলে একটু ভালো হবে। একটা গ্লোবালি স্টাডি করা হলো 2018 সালে, যে শতকরা কত ভাগ লোক তাদের জবটাকে এনজয় করে। তো দেখা গেল সেখানে যত ভালো কর্পোরেটই হোক না কেন, শতকরা অন অ্যান অ্যাভারেজে 65 ভাগ লোক তাদের জবটা এনজয় করে। 17 ভাগ লোক মোটেই তাদের জবটাকে এনজয় করে না। আর 17% লোক ঠিক করে কি করে না এটা তারা নিজেরাও জানে না। আর 1% ব্যতিক্রম। তো সুতরাং আমাদের যদি আপনি আমাকে ধরেন, আমি ওই 65%-এর দলে, অর্থাৎ আমি আমার জবটা এনজয় করছি। আমার কাছে যেটা মনে হয়, জবটা মানুষ তখনই এনজয় করে যখন জবটা বাই চান্স না হয়ে বাই চয়েস হয়। একটু একটু আমি যদি এটাকে ব্যাখ্যা দিই, বাই চান্স মিন্স, দেখেন আমি মানে একটা চাকরি পেলাম, সেটাই করা শুরু করলাম। আমার এটার প্রতি কোনো আলাদা ফ্যাসিনেশন ছিল না, আমি এই চাকরিটা করবো এরকম কোনো চিন্তাও করিনি। আমি 10টা জায়গায় ভাইবা দিয়েছি, একটা চাকরি পেয়ে গেছি। দিস ইজ বাই চান্স। আর বাই চয়েস মিন্স আমি একটা সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেছি, আমার একটা গোল আমার সেট করেছি যে আমি এই জায়গায় যাব এই সাবজেক্টের উপর বেজ করে। তো আমি যেহেতু ফার্মেসিতে পড়াশোনা করেছি, ফার্মাসিউটিক্যালসে জব করি, সুতরাং এই জবটার প্রতি আমার একটা আলাদা ভালো লাগা আছে। এটা আমার সাবজেক্টের সাথে ওতপ্রোতভাবে জড়িত, এবং আমি যেই ধরনের কাজ করি সেটা আমার পার্সোনাল প্রোফাইলের সাথেও ম্যাচ করে, যার কারণে আমি আমার জবটা এনজয় করছি। থ্যাংক ইউ সো মাচ। দারুণ একটা কথা বলেছে যে বাই চয়েস আর বাই চান্স। সো ইউ আর এনজয়িং ইউর জব, সেটা আমরা বুঝতে পেরেছি। আমারও যেমন আমার একাডেমিক ক্যারিয়ারটা দ্যাট ইজ বাই চয়েস। সো ভেরি ওয়েল সেড। সো চলে যাচ্ছি মিস্টার সেলিমের কাছে। মিস্টার সেলিম কেমন আছেন? আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। থ্যাংক ইউ ফর কামিং টুডে। সো কাছাকাছি প্রশ্ন নিয়ে আপনার কাছে চলে যাচ্ছি, যে আপনিও তো দীর্ঘ একটা সময় ব্যাংকিং ক্যারিয়ারে আছেন। সো আর ইউ এনজয়িং? অফকোর্স, কারণ অনেক দিন থাকলে, একটা ইন্ডাস্ট্রিতে যদি আমি অনেক দিন কন্টিনিউ করতে চাই, অবশ্যই এনজয় করতে হবে। এনজয় না করলে একটা ইন্ডাস্ট্রিতে বা জবটা কন্টিনিউ করা যায় না, বা স্যাটিসফ্যাকশন আসে না। আর জব যদি স্যাটিসফ্যাক্টরি না হয় বা জবের স্যাটিসফ্যাকশন না থাকলে, সেটা তো ক্যারিয়ার গ্রোথ থাকবে না, আপনার পদে পদে বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হবে। সুতরাং, আর যেহেতু জবটা, জাফর ভাই যেটা বললেন সেটার সূত্র ধরেই বলি, আমার জবটাও বাই চয়েস, নট বাই চান্স। বিকজ আমি যখন ব্যাচেলার ডিগ্রি BBA কমপ্লিট করেছি, MBA পড়াকালীন সময়েই আমি ব্যাংকে অ্যাপ্লাই করি, এবং প্রথম অ্যাপ্লিকেশনেই আমি চাকরি পেয়ে যাই। ইনফ্যাক্ট আমি নট এ সিঙ্গেল ডে আই ওয়াজ বেকার ছিলাম আমি। সুতরাং আমি শুরু থেকেই একজন ব্যাংকার, এবং এখনও কন্টিনিউ করছি, এবং আশা করি ইনশাল্লাহ till my expiry of the career I will continue in banking career. Oh, that's great. So আমরা দুজনকেই পেলাম যারা বাই চয়েস তাদের প্রফেশনে আছে এবং এডুকেশনের সাথে সাথে পারফেক্টলি ম্যাচ করেছে। সো আবারও ফিরে যাচ্ছি ডক্টর জাফরের কাছে। ডক্টর জাফর, আপনি আবারও সে একই কথাই, যে দীর্ঘদিন আপনি ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে আছেন এবং কাজ করে যাচ্ছেন। তো আপনি এই লম্বা সময় কি কি চেঞ্জেস দেখতে পেয়েছেন, কি কি ডাইনামিক্স চেঞ্জ হয়েছে আপনার মনে হয়? ধন্যবাদ। আসলে যদি 20 বছর বলেন এটা লম্বা সময়, এখানে চেঞ্জগুলো এত অল্প সময়ে হয়তো বলা যাবে না। তবে আমি যদি অ্যাজ এ হোল 5-7টা বড় বড় চেঞ্জের কথা বলি, তাহলে আমি প্রথমে বলবো এই ইন্ডাস্ট্রিটা খুব র্যাপিডলি গ্রো করেছে। মানে 1982 সালের পর থেকে আপনি যদি দেখেন যে আমাদের ইন্ডাস্ট্রির গ্রোথটা
অলওয়েজ মোর দ্যান 15% ছিল। আমরা যদি কোভিড সময়টা বাদ দিই, আপনি অল দ্য ইয়ার্স মোর দ্যান 15%, কোনো কোনো বছর 20% গ্রো করেছে। আজকে এই ইন্ডাস্ট্রির সাইজ প্রায় $3 বিলিয়ন। তো সুতরাং এটা একটা বড় ইন্ডাস্ট্রি হিসেবে আজকে ইমার্জ করেছে। আমাদের সক্ষমতা বেড়েছে। আগে ঔষধ কিন্তু বাইরে থেকে আমরা ইম্পোর্ট করে নিয়ে আসতাম, এখন কিন্তু দেখুন আমরা সব ঔষধ আমাদের নিজেদের দেশে তৈরি করছি। ইভেন কি ইনসুলিন, ভ্যাকসিন, বায়োলজিক্স এসবও আমাদের দেশে তৈরি হচ্ছে। সুতরাং সক্ষমতার জায়গায় আমরা অনেক উন্নতি করেছি। এবার আসেন দেখেন আমাদের যে নিজস্ব যেই ম্যান পাওয়ার, সেখানে কিন্তু কিছুটা ডেভেলপমেন্ট হয়েছে। আমাদের যে প্রোডাক্ট ডেভেলপমেন্ট বলি আমরা, অর্থাৎ মূল ঔষধটা তৈরির যে ফর্মুলেশন, সেটাও কিন্তু আমাদের আজকে আমাদের যে লোকাল ফার্মাসিস্ট যারা আছেন তারা কিন্তু এটা করতে পারছেন। দিস ইজ এ টেকনিক্যাল চেঞ্জেস অ্যান্ড মার্কেটিং চেঞ্জেস। কিছু কিছু আরও জিনিস এখানে বলা প্রয়োজন, যে এক্সপোর্ট যদি আমরা বলি, সেখানে কিন্তু বড় পরিবর্তন আসছে। আজকে প্রায় মোর দেন 150 কান্ট্রিতে আমরা কিন্তু এখন এক্সপোর্ট করতে পারছি, এবং অলমোস্ট মানে $100 মিলিয়ন প্রতি বছর আমরা এক্সপোর্ট করছি। সুতরাং সেটা একটা বড় অ্যারেনা। তারপরে কিছু কিছু পরিবর্তন খুব চোখে পড়ার মতো। আমি যেহেতু বিজনেসে পড়াশোনা করেছি কিছুদিন, বলতেই হয়, আগে আমাদের ফার্মা ইন্ডাস্ট্রিতে একুইজিশনটা ছিল না। রিসেন্টলি কিন্তু আমরা একুইজিশনটা দেখলাম, যে সাইনোভিয়াকে, তারপরে নোভিস্তাকে কিন্তু বেক্সিমকো টেক ওভার করেছে। তো সুতরাং সেই পরিবর্তনটা কিন্তু একটা বড় দৃশ্যমান পরিবর্তন। আরেকটা পরিবর্তন, এটা খারাপ কিংবা ভালো সেটা অ্যানালাইসিস করে বলা দরকার। তো আমি ইতিবাচক বা নেতিবাচক কোনো মন্তব্য না করে শুধু পরিবর্তনটা বলবো, সেটা হচ্ছে মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলো বাংলাদেশ ছেড়ে যাচ্ছে। আপনারা যদি রিসেন্টলি দেখেন, নভার্ডিস চলে গেছে, তারপরে আপনি স্যানোফি অ্যাভেন্টিস বাংলাদেশ থেকে চলে যাচ্ছে বা চলে গেছে। তো সুতরাং এই যে শিফট, সেটাও কিন্তু আমাদের বিবেচনায় রাখতে হবে। এটা পরিবর্তনের একটা জিনিস। তবে সবগুলো ভালো বললাম, দুই একটা খারাপ পরিবর্তনও বলা প্রয়োজন। সেটা হচ্ছে যে আমার কেন জানি মনে হয় ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির ড্রাইভিং ফোর্স হচ্ছে মাঠ পর্যায়ের কর্মীরা। সেই কোম্পানি ভালো করছে যেই কোম্পানির মাঠ পর্যায়ের কর্মীরা ভালো কাজ করছে। আমাদের নিশ্চয়ই জানেন আপনি যে বিশাল একটা পুল থাকে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ যাদেরকে আমরা বলি, বা মেডিকেল প্রমোশন অফিসার বলি। তো সুতরাং এখানে অনেক কোম্পানির এখন 4000, 3000, 5000 পর্যন্ত লোক কাজ করে। তো এটা একটা বড় সংখ্যা। যে কোনো কারণেই হোক, আগে যেরকম ওইখানে আমরা অনেক মেধাবী লোকজনকে পেতাম, এখন এই সংখ্যাটা কিছুটা কমে যাচ্ছে। এর কারণ হচ্ছে যে আগে যেরকম সুযোগ সুবিধা ছিল, বা একটা সময় ছিল সরকারি চাকরিতে যে বেতন, তার চেয়ে অনেক বেশি বেতন ছিল ফার্মাসিউটিক্যালসে। আমি একটা প্যারামিটার যদি ধরি, তো সেটা মনে হয় কোনো একটা জায়গায় সরকারি চাকুরিতে যেইভাবে বেতন হার বেড়েছে, আমার মনে হয় বেসরকারি চাকরিতে স্পেশালি ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে সেইভাবে বাড়ে নাই। যার কারণে আমরা এখন অনেক মেধাবী লোকজনকে এখানে কম আসতে দেখি। আমি বলছি না আসছে না, আসছে, কিন্তু সেই সংখ্যাটা অনেক কম। আবার এটা কোনোদিন মিসলিডিং যেন না হয়ে যায়, আমি যেন এরকম বলছি না যে মাঠে কোনো মেধাবী শিক্ষার্থী নাই। অনেক মেধাবী ছেলে আছে, অনেক ভালো ছেলে আছে, তবে আমি বলছি আগের তুলনায় সংখ্যাটা কম। তবে আমরা চাই যে আগামী দিনে এই দুই একটা জায়গায় যদি আমরা একটু উন্নতি করতে পারি, তাহলে অনেক মেধাবী লোকজন এখানে আসবে। মেধাবী লোকজন এখানে আসলে এই ইন্ডাস্ট্রির গ্রোথ আরো বেড়ে যাবে। দ্যাট ইজ আওয়ার এক্সপেকটেশন। থ্যাংক ইউ সো মাচ। আর আমি ডক্টর জাফরের সাথে একটু অ্যাড অন করতে চাই যে আমার মনে হয় এই ইন্ডাস্ট্রিটা অনেকে জানেও না ভালোভাবে, ইয়াংরা। সো এটাও কিন্তু আমার মনে হয় এই জায়গাটাতেও কাজ করা উচিত, যে অনেকে এখানকার ক্যারিয়ার অপরচুনিটি সম্পর্কে ওভাবে ওয়েল নোন না। তো সেটাও আমার কাছে মনে হয় যে এই জায়গাটায় হয়তো ইন্ডাস্ট্রিটা কাজ করতে পারে। তারপরে অনেকেই জব নেচার সম্বন্ধেও খুব অ্যাওয়্যার না। তো সুতরাং তারা মনে করে যে আমি এরকম জবে যাব কিনা, বা এটার প্রস এন্ড কনস গুলো তারা অ্যাওয়্যার না, যার কারণে আসতে চায় না। এটা সঠিক বলেছেন আপনি। সো থ্যাংক ইউ ভেরি মাচ। অনেক সুন্দর করে আপনি চেঞ্জেস গুলো বললেন। আমি চলে যাচ্ছি এবার মিস্টার সালিমের কাছে। তো কাছাকাছি একটি কোশ্চেন নিয়ে আপনার কাছে আসি, যে আপনিও তো একটা লম্বা সময় ব্যাংকিং ক্যারিয়ারে আছেন। অলমোস্ট 18 ইয়ার্স। ও দ্যাটস আ ভেরি লং টাইম। সো আপনার কাছে কি মনে হয় যে ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে কি কি চেঞ্জেস আসছে, প্রস এন্ড কনস গুলো যদি? প্রথমেই যে চেঞ্জগুলি আপনি সহজেই দেখতে পাবেন, সেটা ডিজিটাল একটা ট্রান্সফরমেশন হয়েছে ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে, এবং কনস্ট্যান্টলি চেঞ্জ হচ্ছে। এটা একটা, যেহেতু ব্যাংকিং ইন্ডাস্ট্রি ইজ দ্য হার্ট অফ দ্য ইকোনমি, যদি হার্ট ভালো থাকে আমার ইকোনমি ভালো থাকবে। এবং এইটা টেকনোলজিক্যাল চেঞ্জটাই সবচেয়ে বেশি। আরেকটা চেঞ্জ হলো আমাদের যে কাস্টমার সার্ভিস। দিস ইজ, এটা ব্যাংকিং ইন্ডাস্ট্রি অলওয়েজ একটা সার্ভিস ইন্ডাস্ট্রি। তো আমরা যখন শুরুর দিকে আমরা বসে থাকতাম ব্যাংকে, কাস্টমার আমাদের কাছে আসতো। এখন টোটালি সিচুয়েশন, কম্পিটিশন স্ট্রাকচার, মার্কেট ডিনামিক্স চেঞ্জ হয়ে গেছে। সুতরাং আমাদেরকে এখন
আমাদের কাস্টমারের দোরগোড়ায় আমাদেরকে যেতে হয়। সেটা যে ফিজিক্যালি যেতে হবে নট নেসেসারি, ফিজিক্যালিও যেতে পারি, সেটা আমাদের টেকনোলজির মাধ্যমে, এপিআই এর মাধ্যমে, আমাদের ইন্টিগ্রেশনের মাধ্যমে আমরা কাস্টমারের কাছে যেতে পারি। এখন কাস্টমার ঘরে বসেই, আমাদের ক্লায়েন্ট ঘরে বসেই অ্যাকাউন্ট ওপেন করতে পারতেছে, ঘরে বসেই তার অ্যাকাউন্ট ক্লোজ করতে পারতেছে। তার যদি ক্রেডিট কার্ডের কোনো সমস্যা তৈরি হয় বা ক্রেডিট কার্ডের কোনো ইস্যু তৈরি হয়, যেটা অথবা কোনো সার্ভিস সম্পর্কে সে জানতে চায়, সেটা সে তার কল সেন্টারেই ফোন দিয়ে জানতে পারতেছে। এবং আমাদের ডেডিকেটেড আরএম থাকে, ব্যাংকিং ইন্ডাস্ট্রির অলমোস্ট প্রত্যেকটা ব্যাংকেরই বিভিন্ন ডেডিকেটেড রিলেশনশিপ অফিসার বা ম্যানেজার থাকে। অথবা আমি যেসব ব্রাঞ্চে আপনারা যান, সেসব ব্রাঞ্চে দেখবেন আপনাদের প্রত্যেকটা অফিসার তাদের নাম্বার আপনাদের সাথে শেয়ার করে। তাদের সাথে কথা বললেই, আপনি অফ ডেতেও, উইকেন্ডেও আপনি তাদের সাথে কথা বলে আপনাদের 24, ব্যাংকিং জব ইজ নাও 24/7। আপনি কখনোই এটা অফ না, কারণ আমাদের সার্ভার কখনোই বন্ধ থাকে না। কারণ আমাদের প্রত্যেকটা সময়, আপনি রাত 3টার সময় আপনার ক্যাশ লাগতে পারে, আপনার শুক্রবার দিন আপনার কোনো একটা গিফট কেনার জন্য আপনার টাকা উইথড্র করতে হতে পারে, অথবা পজ মেশিনে আপনাকে সোয়াইপ করতে হতে পারে। সুতরাং ব্যাংকিং ইন্ডাস্ট্রি ইজ নাও 24/7, যেটা আগে ছিল না। ইটস অল বিকজ অফ টেকনোলজি ড্রিভেন। এবং রিসেন্টলি যেটা হচ্ছে, আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এসে এটাকে আরও মোর টেকনোলজি ড্রিভেন করে দিয়েছে। সুতরাং হিউম্যান ইন্টারাকশন ইজ টু সাম এক্সটেন্ট রিপ্লেসড বাই চ্যাটবট এবং সাম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টেকনোলজি আমাদের কাছে এগুলো টেক ওভার করতেছে। সো সামনে আরও আমরা চেঞ্জ দেখতে পারবো। সেটা মার্কেট ডিনামিক্স চেঞ্জ হবে, কালচারাল একটা চেঞ্জ থাকে। পিপল অলওয়েজ, যারা নতুনরা মার্কেটে আসছে, নতুন ইয়াং অ্যাডাল্ট যারা এবং যারা খুব মেধাবী, তারা নতুন নতুন আইডিয়া নিয়ে আসছে। আমরা কিন্তু নতুন আইডিয়া নিতে চাই, নতুন তরুণদের কাছ থেকে নতুন আইডিয়া চাই, সেই আইডিয়াগুলি আমরা ইমপ্লিমেন্ট করতে চাই। এবং তরুণদের 10টা আইডিয়া, 10টার ভিতরে হয়তো আমি স্টুপিড বলবো না, হয়তো 9টা আইডিয়া হয়তো নতুন না, কিন্তু ওই একটা নতুন আইডিয়া পেতে হলে আমাকে কিন্তু 10টা আইডিয়া শুনতে হবে ধৈর্য ধরে। এবং ওই যে একটা আইডিয়া, হয়তো একটা আইডিয়াই আমাদের ইন্ডাস্ট্রিকে অনেক চেঞ্জ করে দিবে। আমরা যেটা ওই যে নতুন স্টার্ট আপ কোম্পানির ক্ষেত্রে দেখি, এবং আমাদের এই যে গুগল, অ্যামাজন, পাঠাও, সবগুলিই কিন্তু একসময় ছোট একটা কোম্পানি ছিল। সুতরাং এই তরুণদেরকে আমাদেরকে এগিয়ে আসতে হবে ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে। থ্যাংক ইউ সো মাচ। এবং খুব সুন্দর একটা কথা যে ইনোভেটিভ হতে হবে, নতুনদের থেকেও নিতে হবে আইডিয়া। অনেক সময় আমরা দেখি কনজারভেটিভ ট্রেডিশনাল মেন্টালিটি রাখি, বাট এখন আর সেই সুযোগ আমাদের নেই। সো থ্যাংক ইউ ভেরি মাচ। আবারও ফিরে যাচ্ছি ডক্টর জাফরের কাছে। সো ডক্টর জাফর, আমরা সবাই জানি যে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ সম্পন্ন করেছেন। তো আমার প্রশ্নটি হলো যে আপনার এই এমবিএ ডিগ্রিটি আপনার এক্সপার্টাইজ এনরিচ করার ক্ষেত্রে কতটা ভূমিকা রেখেছে, এবং স্পেশালি ইন দ্য জব মার্কেট অর ইন ইওর জব ফিল্ড? খুবই ভালো প্রশ্ন। আমি যেহেতু কাজ করি প্রোডাক্ট ম্যানেজমেন্টে, আমি মাস্টার্স করেছি ফার্মাসিউটিক্যাল টেকনোলজিতে, তো সুতরাং আমার জন্য বিজনেস নলেজ, যেহেতু প্রোডাক্ট ম্যানেজমেন্টটা মোর অফ বিজনেস ইন্টারেস্ট, তো এই জন্য আমার জন্য বিজনেসে পড়াশোনা করাটা জরুরি ছিল। তো সেটা অনুধাবন করেই আমি চিন্তা করলাম যে আমাকে যদি এনরিচ করতে হয়, প্রোডাক্ট ম্যানেজমেন্টে আমাকে লম্বা সময় ধরে কাজ করতে হয়, তাহলে আমাকে অবশ্যই বেসিক বিজনেস নলেজ জানতে হবে। তো একজন ফার্মাসিস্টের জন্য বেসিক বিজনেস নলেজ জানার একটা যদি এলিমেন্ট বলেন, সেটাই কিন্তু এমবিএ, যদি আমি একাডেমিক এরেনা চিন্তা করি। তো সেই চিন্তা করে আমি আমার চাকরির 2 বছর 3 বছর পরেই চিন্তা করলাম যে না, আমাকে বিজনেসে পড়াশোনা করতে হবে। তাহলে আমি হয়তো বা কমিউনিকেশন, তারপরে লিঙ্ক, আমার একজনের সাথে লিঙ্ক যেটা আমরা বলি নেটওয়ার্কিং, সেটা এস্টাবলিশ করা। তারপরে আপনারা খেয়াল করবেন যে বিভিন্ন ধরনের প্রমোশনাল টুল তৈরি করি, সেটা যে কমিউনিকেশন, কি মেসেজ কি যাবে, হ্যাঁ, তারপরে প্রোডাক্ট পজিশনিং কি হবে, টার্গেট গ্রুপ কি হবে, মার্কেট সেগমেন্টেশন কি হবে। এটা কিন্তু খুব ফার্মেসির একটা স্টুডেন্টকে এত ডিটেলসে পড়ানোর সুযোগটা কম। হিজ ইন্টারেস্ট ইজ মোর অন ফার্মাসিউটিক্যালস, প্রোডাকশন, কোয়ালিটি কন্ট্রোল এন্ড সাম আদার ইস্যুস। বাট প্রোডাক্ট ম্যানেজমেন্টে যেই জিনিসটা বেশি প্রয়োজন, সেটা হচ্ছে বিজনেস। তো এই জন্য আমি চিন্তা করলাম যে না, আমি এখানে যাব। দেন সবচেয়ে যদি আমি বলি, আমার যে কাজে লেগেছে এমবিএটার, একটা হচ্ছে কমিউনিকেশন, নেটওয়ার্কিং, মার্কেট সেগমেন্টেশন, প্রোডাক্ট পজিশনিং, এই সমস্ত ক্ষেত্রে আমাকে অনেকটা এনরিচ করেছে এই এমবিএ ডিগ্রিটা।
থ্যাংক ইউ সো মাচ। আসলে আপনি একদম অন পয়েন্ট বলেছেন যে কমিউনিকেশন, মার্কেটিং বা সবকিছু ফার্মাসিউটিক্যাল মার্কেটিং আছে আমরা জানি, বাট এত ডিটেইল নেই। সো ভেরি ওয়েল সেড। আমরা আবারও ফিরে যাচ্ছি মিস্টার সেলিমের কাছে। সো একই প্রশ্নের সূত্র ধরে আপনার কাছে আসছি যে মিস্টার সেলিম, আপনিও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ কমপ্লিট করেছেন। সো ব্যাংকিং সেক্টরে জব ক্যারিয়ারের ক্ষেত্রে বা ক্যারিয়ার গ্রোথের ক্ষেত্রে এমবিএ এর গুরুত্ব কতটুকু বলে আপনি মনে করেন? এখন একটা সময় তো ছিল এমবিএ ছিল না, তখন গুরুত্ব ছিল না। যেহেতু কম্পিটিশন বেড়ে গেছে, দিনকে দিন আমাদের তরুণরা আরও মেধাবী হয়ে উঠেছে, সেই ক্ষেত্রে স্পেশালাইজেশন ডিগ্রির অবশ্যই দরকার রয়েছে। এবং তখন আগে তো এত সাবজেক্টও ছিল না, এখন তো অনেক স্পেসিফিক লেভেলে ডিগ্রি দেওয়া হয়। সুতরাং ব্যাংকিং ক্ষেত্রে বিজনেস ডিগ্রি ইজ ভেরি এসেনশিয়াল, বাট নট ম্যান্ডেটরি। আমি বলবো না যে আর্টসের থেকে অথবা সায়েন্স থেকে এসে ব্যাংকিং করতে পারবে না, নট লাইক দ্যাট। বাট তার যদি বিজনেস ডিগ্রি, বিশেষ করে এমবিএ থাকে, হোয়েদার ইট ইজ অন অ্যাকাউন্টিং অর মার্কেটিং অর ফিন্যান্স অর ম্যানেজমেন্ট, যে কোনো ক্ষেত্রেই অবশ্যই তারা একটা অ্যাডেড এক্সট্রা মাইলেজ দেয়। আর ব্যাংকিং ইন্ডাস্ট্রিটা আমি বলবো এটা একটা নলেজ বেস ইন্ডাস্ট্রি, এবং এটা দিনকে দিন অনেক চেঞ্জ হচ্ছে, অনেক পরিবর্তন হচ্ছে। সুতরাং পরিবর্তনের সাথে তাল মেলাতে গেলে অবশ্যই আপনার বিজনেস ডিগ্রি দরকার, এবং সাথে সাথে আমাদের মাইন্ডসেটটা গ্রোথ মাইন্ডসেট থাকতে হবে, এবং পরিবর্তনের সাথে সাথে তাল মেলাতে হবে। এবং এই তাল মেলানোর জন্য নলেজটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। উইদাউট নলেজ আমি মনে করি না যে একটা লোক সামনের দিকে এগিয়ে যেতে পারবে, সেটা ব্যাংকিং ইন্ডাস্ট্রি হোক, ফার্মাসিউটিক্যালই হোক, আর আপনার টিচিং জবই হোক, সব ক্ষেত্রেই আপনার এগিয়ে যেতে হলে ওই স্পেসিফিক জব ক্রাইটেরিয়া ফুলফিল করে এমন ডিগ্রি লাগবে। অ্যাট দ্য সেম টাইম যদি সেটা বিজনেস ইন্ডাস্ট্রি বা ফাইন্যান্সিয়াল ইন্ডাস্ট্রি হয়, সেই ক্ষেত্রে তো এটা একটা মাস্ট। এবং আমাদের দেখেন অনেক হিউম্যানিটিস গ্রুপ অথবা সায়েন্স ব্যাকগ্রাউন্ড অনেকে ম্যানেজমেন্ট ট্রেইনি হিসেবে জয়েন করেই আমাদের ব্যাংকিং ডিপ্লোমা দিতে হয়। এটা এখন বাংলাদেশ ব্যাংক থেকে ম্যান্ডেটরি করে দিয়েছে। অ্যাট দ্য সেম টাইম তারা কিন্তু বিআইবিএম থেকে আবার এমবিএম ডিগ্রি নিচ্ছে, তারা আবার ঢাকা ইউনিভার্সিটি থেকে, আইবিএর থেকে, বা বিভিন্ন ইউনিভার্সিটি থেকে বা দেশের বাইরের থেকে বিজনেসের ডিগ্রি নিয়ে আসতেছে। সুতরাং এই জিনিসগুলি আমাদের অবশ্যই এই ব্যাংকিং ইন্ডাস্ট্রিকে এবং সার্ভিস ইন্ডাস্ট্রি, ব্যাংকিং ইন্ডাস্ট্রি যে সার্ভিস ইন্ডাস্ট্রি আমাদের এনরিচ করতে ভূমিকা রাখে। থ্যাংক ইউ সো মাচ। মানে সহজ কথায় নিজেকে ডেভেলপ করার ক্ষেত্রে এটা একটা এক্সট্রা মাইলেজ দিচ্ছে। Continuous process. Learning is a continuous process, and it starts from the your born and ends with death. আমি অবশ্য ঠিক ওনার সাথে আরেকটু সাপ্লিমেন্ট, মানে আমার কাছে মনে হয় যারা বিজনেস রিলেটেড ফিল্ডে জব করে, এইখানে পৃথিবীটা দুই প্রকার। এক ভাগ হচ্ছে এমবিএ করা পিপল, আর এক ভাগ হচ্ছে এমবিএ না করা পিপল। কারণ আমার কাছে এখন মনে হয়েছে যে এমবিএ ডিগ্রিটা নট অনলি মানে কনফাইন্ড টু এনি ইন্ডাস্ট্রি, এখন এমন হয়ে দাঁড়াইছে যে কমিউনিকেশন স্কিলের এমবিএ কিন্তু আসলে এটি যে মোর নাওয়াডেজ এই যে কমপ্লেক্স বিজনেস ওয়ার্ল্ড আমরা বলি, যে বর্তমান বিজনেস ওয়ার্ল্ডে বিজনেসটা হচ্ছে কমপ্লেক্স। তো সুতরাং এটাকে হ্যান্ডেল করার জন্য মাল্টিপল ওয়েতে চিন্তা করতে হবে। আমার মনে হয় মাল্টিপল ওয়েতে চিন্তা করার যে খোরাকটা, এটা কিন্তু এমবিএ যোগায় দেয়। আপনি যেটা আপনার কথা সূত্র ধরে একটা বলি, আপনি একটা সুন্দর কথা বলেছেন কিছুক্ষণ আগে, নেটওয়ার্কিং, ইন্টারপার্সোনাল রিলেশনশিপ, যেটাকে আমরা সফট স্কিল বলি। এখন আপনি অঙ্ক জানেন, অঙ্কেতে আপনি মাস্টার্স করেছেন, ম্যাথামেটিক্সে বা ফিনান্সে অথবা মার্কেটিংয়ে, দিস ইজ ইউর হার্ড স্কিল। বাট in job we have to have some soft skill like interpersonal communication, আমার নেটওয়ার্কিং, নেগোসিয়েশন ক্যাপাসিটি। এই জিনিসগুলি ডে বাই ডে যতই আপনি ক্যারিয়ারে ডেভেলপ করবেন, ক্যারিয়ার লেডারের একটু উপরের দিকে যেতে হলে অবশ্যই আপনার সফট স্কিলগুলি দরকার হয়। এবং এটার জন্য আমি বলবো পড়াশোনার পাশাপাশি মানুষের সাথে মেশার ক্ষমতা, বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে মানুষকে বিভিন্ন পরিস্থিতির মুখোমুখি করে মানুষকে সহনশীল করে তোলে, এবং বিভিন্ন পরিস্থিতিতে ম্যানেজ করার একটা ক্ষমতা, এই সব কিছু মিলেই কিন্তু এখন ক্যারিয়ারের গ্রোথ। শুধুমাত্র পড়াশোনা আপনাকে একটা অ্যাডেড অ্যাডভান্টেজ দেবে, আপনার এন্ট্রিটাকে আপনাকে সহজ করে দেবে। একটা এন্ট্রি পজিশন হয়তো হায়ার হবে ভালো পড়াশোনার জন্য, কিন্তু ওয়ান্স ইউ ইন দ্য জব সেক্টর, দেন আপনার স্টার্ট দি সফট স্কিল মানে you need more expertise, more skill। মানে স্যারের মানে ভেরি ওয়েল সেড স্যার, যে আসলে
এমবিএ ডিগ্রিটাকে আমরা বলি অর্নামেন্টারি ডিগ্রি। সো অর্নামেন্টারি মানে কি, যে আপনাকে আরো অ্যাক্সেসরিজ দিয়ে ঠিক করবে। আর স্যারের সাথে আমি একটু অ্যাড অন করি, যেটা মিস্টার সেলিম সাহেব বললেন যে আমরা কিন্তু শুধু বিজনেস পিপলই জব করি না, নন না। বিজনেস পিপল করছে। Right. আর সায়েন্স, এখন কিন্তু সায়েন্সের স্টুডেন্ট, হিউম্যানিটিস স্টুডেন্টরাও এমবিএ করছে। আমাদের ব্যাংকে To কিন্তু enrich their এরকম communication. এরকম নাই যে এন্ট্রি ব্যারিয়ারে শুধুমাত্র এমবিএ, আমরা প্রেফারেবল দেই এমবিএ, বাট নট দ্যাট যে আমরা একটা বাংলার স্টুডেন্টকে অথবা ফিজিক্সের স্টুডেন্টকে, এবং অনেক সময় অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে যে সায়েন্সের স্টুডেন্টগুলি অ্যাট দ্য সেম অনেক এমবিএ স্টুডেন্টসে ভালো করে, কারণ তারা অনেক রিগোরাস একটা প্রসেস, অঙ্ক, ম্যাথামেটিক্স, রিজনিংটা তাদের বেশি থাকে। কারণ আমাদের ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে ইদানিং রিজনিংটা বেশি দরকার, লজিক্যাল রিজনিং করে আমরা একটা সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াটায়, কারণ আমাদের যতই আমরা ল্যাডারের উপরের দিকে যেতে থাকি তখন কিন্তু সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াটা খুব ইম্পর্টেন্ট, এবং ইনক্লুসিভিটি থাকতে হবে। আমার যে কলিগস থাকে, আমার যে স্টেক হোল্ডার, আমার সিনিয়র ম্যানেজমেন্ট, আমার লোয়ার ম্যানেজমেন্ট এবং আমার টিম মেম্বার, এই সব কিছুকে নিয়ে যখন আমি একটা ডিসিশন মেক করতে যাই, এবং নট অনলি ডিসিশন মেকিং, ডিসিশন ইমপ্লিমেন্টেশন, এবং এইটা দিয়ে আমার ডিজায়ার্ড রেজাল্ট যখন আমি চাবো, তখন সবাইকে নিয়েই ইনক্লুসিভ একটা ডিসিশন মেকিং প্রসেসের ভিতর দিয়ে যেতে হয়। সেই ক্ষেত্রে পড়াশোনাটা যেমন জরুরি দরকার, সেই ক্ষেত্রে কালচারাল ব্যাকগ্রাউন্ড যেটা জরুরি দরকার, সাথে সাথে সফট স্কিলও জরুরি দরকার। এই তিনটার সমন্বয়ে আমি মনে করি একটা ভালো কেরিয়ারিস্টিক পার্সন হতে পারে। না, তা চমৎকার বলেছেন, থ্যাংক ইউ সো মাচ। আমি আবারও চলে যাচ্ছি ডক্টর জাফরের কাছে। সো ডক্টর জাফর, দীর্ঘদিন আপনি ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে থাকার পরেও আপনি আইবিএ থেকে ডিবিএ সম্পন্ন করেছেন ভেরি রিসেন্টলি। সো কংগ্রাচুলেশনস। থ্যাংক ইউ। তো আমার কোয়েশ্চেনটা হচ্ছে, এই ডিবিএ ডিগ্রিটা আপনার চিন্তা চেতনায় কি কি বিষয় অ্যাড অন করেছে, এবং মোর স্পেসিফিক্যালি আপনি ডিবিএ করার পিছনে আপনার মোটিভেশনটা কি? দেখুন, আমি প্রথমে বলেছি যেহেতু আমার ব্যাকগ্রাউন্ড ছিল ফার্মেসি, আমি কাজ করি হচ্ছে গিয়ে ফার্মাসিউটিক্যাল প্রোডাক্ট ম্যানেজমেন্টে। তো আমার কেন জানি মনে হতো যে আমার মনে হয় বিজনেসে আরও পড়াশোনা করা উচিত। তো এই যে একটা আকাঙ্ক্ষা থেকে আমি যখন এমবিএ করি, তখন আমার কাছে মনে হলো যে 2 বছর খুব ভালোভাবেই আমরা পড়াশোনা করলাম। তো আমার কাছে মনে হচ্ছে যে এটা তো একটা জেনারেল আইডিয়া নিলাম বিজনেসে, ভেরি স্পেসিফিক আইডিয়া নেওয়া দরকার। ধরুন এমবিএটা আপনি যেটা বলেছেন যে দিস ইজ এন অর্নামেন্টাল ডিগ্রি, কিছুটা হয়তো বা ফাইন্যান্স, তারপর আমি যে বিষয়, যেমন আমি এমবিএ করেছি জ্যাকব অল ট্রেড মাস্টার অফ Master নন। of none, আমি right. আসলে বেসিক্যালি জীবনে আমার এমবিএ এর মেজর সাবজেক্ট হচ্ছে ইন্টারন্যাশনাল বিজনেস। তো আমি তো অ্যাকাউন্টিং পড়েছি, ফাইন্যান্স পড়েছি, হ্যাঁ, মার্কেটিং পড়েছি, ম্যানেজমেন্ট পড়েছি, ইন্টারন্যাশনাল বিজনেস তো অবশ্যই পড়েছি। কিন্তু আমার কাছে যখন এটা শেষ হলো, তখন আমার কাছে মনে হলো যে আরো স্পেসিফিক হওয়া দরকার, যে আমি যে ফার্মাসিউটিক্যাল প্রোডাক্ট ম্যানেজমেন্টে কাজ করি, এরকম একেবারে টেইলর মেড কোনো ডিগ্রি করা দরকার। তো তখন আমি চিন্তা করলাম যে এরকম কোনো ডিগ্রি নেওয়ার স্কোপ বাংলাদেশে কোথায় আছে। দেন আমি দেখলাম যে বাংলাদেশে পায়োনিয়ার অর্গানাইজেশন ইন বিজনেস, অফকোর্স আইবিএ। তখন আইবিএতে আমি খোঁজার চেষ্টা করলাম যে কোন প্রফেসর ডিল উইথ ফার্মাসিউটিক্যাল প্রোডাক্ট ম্যানেজমেন্ট, ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি। তখন লাকিলি প্রফেসর ফারহাদ আনোয়ার স্যারকে আমি পেয়ে গেলাম, যে উনি ফার্মাসিউটিক্যাল নিয়ে বিস্তর দেশ বিদেশে কাজ করেন। তো তখন আমি চিন্তা করলাম যে এই সুযোগ বোধ করে হাতছাড়া করা ঠিক হবে না। তখন ওনাকে আমি অ্যাপ্রোচ করলাম যে স্যার আমি এই বিষয়ে অ্যাডভান্স পড়াশোনা করতে চাই। তখন উনি আমার প্রোফাইল এবং আমার আগ্রহ এবং আমার যেই সাবমিশন, এটা দেখে উনি বললেন যে ঠিক আছে, আমরা এটা নিয়ে কাজ করতে পারি। তো তখন আমরা এটা কাজ করি। তো সুতরাং এটা আমাকে যেটা মোটিভেট করেছে যে ডিবিএ ডিগ্রিটা হচ্ছে মোর অফ ভেরি স্পেসিফিক অ্যাডভান্স বিজনেস নলেজ, সেটা আমরা করার চেষ্টা করেছি। হ্যাঁ, আপনি বলতে পারেন সেটা কি ইম্প্যাক্ট করেছে। হ্যাঁ, যেমন আমার ডিগ্রিটা ছিল মোর অফ রিলেটেড টু বায়োলজিক্স। তো সুতরাং আমি অন্তত বাংলাদেশের আর্থসামাজিক প্রেক্ষাপটে বেশি দামের ঔষধগুলো কিভাবে কনজামশন হয়, কি প্যাটার্নে কনজামশন হয়, আই ক্যান রিয়েলি গেজ বেটার দ্যান মেনি আদার পিপল বাই ইউজিং দিস ডিগ্রি। So that's giving me an extra advantage to read the people about their consumption pattern of pharmaceutical, especially if they are with high price. So এটা কিন্তু এমবিএ ডিগ্রিতে ইউজুয়ালি এটা হওয়ার সুযোগটা কম। আর দ্বিতীয় যে আমার বেনিফিটটা হয়েছে, আমরা যে অ্যাডভান্স জিনিসটাতে কাজ করেছি, এটা সারা দুনিয়াতে একটা নতুন কনসেপ্ট, যার কারণে আমরা দেশ বিদেশ থেকে প্রচুর
কোলাবোরেশনের সুযোগ পেয়েছি ফারাদ স্যারের মানে বদৌলতে। আমরা বিভিন্ন জায়গায় পেপার প্রেজেন্ট করছি, আমাদের দেশকে রিপ্রেজেন্ট করতে পেরেছি, আমাদের দেশের ইন্ডাস্ট্রিকে সেখানে খুব ইতিবাচক ওয়েতে প্রেজেন্ট করতে পেরেছি। আমি মনে করি এটা সম্ভব হয়েছে এই আমাদের ডিবিএ ডিগ্রিটা, সেটা আমাদেরকে পোটেনশিয়েট করেছে। আমাদের ইচ্ছা ছিল, ইচ্ছাটাকে একটা শেপ দিয়ে পোটেনশিয়েট করে ওই জায়গায় নিয়ে গেছে। তো আমি মনে করি যে এটা অ্যাডভান্স ডিগ্রি হওয়ার কারণে আমাদের কিছুটা ফ্যাসিলিটেট করেছে আমাদেরকে। Oh, that's very well said. আসলে শিক্ষার কোনো মানে শেষ নেই। That এটা কোনো ডেস্টিনেশন, ইটস আ রোড। সো থ্যাংক ইউ ভেরি মাচ। আমি কামিং ব্যাক টু মিস্টার সালিম। সো আপনি দীর্ঘদিন ব্যাংকিং জবে থাকার পর আমরা জানি যে আপনি ইংল্যান্ডে গিয়েছিলেন হায়ার স্টাডিজের জন্য। দেন আপনি আবার দেশে ব্যাক করে ব্যাংকিং ইন্ডাস্ট্রি জয়েন করেছেন। তো সেক্ষেত্রে আমার প্রশ্নটি হলো, এক্ষেত্রে আপনার কি মনে হয় কি কি ভ্যালু এডিশন হয়েছে? আমি একটু ছোট্ট গল্প দিয়ে শুরু করি। এটা আমার জীবনের গল্প, ইটস নট এ স্টোরি, এটা ফ্যাক্ট। আমার ফাদার ট্রান্সফারেবল জব করতেন, তো সেই সুবাদে আমার বিভিন্ন জায়গায় পড়াশোনার সুযোগ হয়েছে। আমার এই পর্যন্ত টোটাল 13টি স্কুল, কলেজ এবং ইউনিভার্সিটিতে আমি পড়েছি। তো ছোটোবেলা থেকেই, এবং আমি মনে করতে পারি একটা ইয়ারে আমার 3টা স্কুলে আমি পড়তে হয়েছে ট্রান্সফারেবল জবের কারণে। তো আমার মনে হয়েছে যে বিভিন্ন জায়গায় পড়ার একটা পর্যায়ে আমার মনে হয়েছে বিভিন্ন জায়গায় পড়ার একটা আনন্দ আলাদা, দুঃখ একটা আছে মানুষকে মিস করা, এবং পড়ার আনন্দ। প্রত্যেকটা জায়গার ডিফারেন্স, প্রত্যেকটা জায়গার মানুষ আলাদা, প্রত্যেকটা পড়ানোর স্টাইল আলাদা। তো যখন আমি জবে জয়েন করলাম, পড়াশোনা করে বিবিএ করে এমবিএ এবং জবটা দুইটা একসাথে করেছি, এবং এমবিএ যখন শেষ করলাম তখন আমার ভিতরে একটা জায়গায় কাজ করতেছিল, আমার পড়াশোনা কি শেষ হয়ে গেল? তখন আমি মনে করলাম না, আমি আরও শিখতে চাই। তো এখন দেশে শেষ করলাম, আমি চিন্তা করলাম বাইরে কোথায় যাওয়া যায়। তো এবং খুব তাড়াতাড়ি ফেরত আসা যায়। আপনারা জানেন ইংল্যান্ডের ডিগ্রি কিন্তু 1 বছরের মাস্টার্স, কিছুটা ডিগ্রি অনেক সময় 1.5 বছরের থাকে, এবং অন্যান্য দেশে অনেক সময় 1.5 বছরের ডিগ্রি থাকে। তো আমার যেহেতু ওই সময়ে অর্থের একটা বিষয় ছিল এবং পুরোটা যেহেতু স্কলারশিপ পাইনি, সুতরাং আমি অল্প সময়ে যেটা শেষ করা যায় সেই রকম ডিগ্রি খুঁজতে গিয়ে দেখলাম যে ইংল্যান্ডে 1 বছরের একটা ডিগ্রি দেয়। তো আমি অ্যাপ্লাই করে চলে গেলাম ইংল্যান্ডে, এবং ওইখানে আমি আমার মেজর মার্কেটিং বাংলাদেশেও ছিল, ঢাকা ইউনিভার্সিটিতে বিবিএ এমবিএ, ওইখানেও আমি এমএসসি ইন মার্কেটিং। ওইটা এমএসসি কেন, আমি তখন পড়ার পরে বুঝতে পারলাম আমাদের এইখানে কিন্তু রিসার্চ নিয়ে খুব একটা আলোচনা হয় না, এবং পড়াশোনাটা খুব একটা রিসার্চ পেজ না, কিন্তু ওইখানে পুরোটাই রিসার্চ পেজ। এইখানের পড়াশোনা যেখানে শেষ, ওইখানে সেখান থেকে শুরু। ওইখানে কিন্তু আমি ফিলিপ কটলারকে বলতেছি না, এটা অবশ্যই মার্কেটিংয়ের গুরু বই, বাট ওইখানে ওই বইটা বলে তো তোমরা এটা জানো, এটা ধরে নিয়ে তারপরে কি করতে হবে। ছোট ছোট ওই যে আপনি যেটা বলছিলেন জাফর ভাই, খুব স্পেসিফিক বিষয়ে, কেন আমরা এই প্রোডাক্টটা কিনি, কেন এই বিহেভিয়ারটা করি, আমি এই বিহেভিয়ারটা এইটা আমি দেখে আমার রিয়াকশনটা কি হবে, এই প্রোডাক্টটা, এই টিভি কমার্শিয়ালটা দেখে আমার রিয়াকশনটা, কেন আমি এটা করি, হোয়াই ডু দে, মানে তারা কেন এই বিহেভিয়ারটা করে, এই বিষয়ে তারা রিসার্চ করে তারপরে এইগুলি প্রেজেন্টেশন করতে হতো। তখন আমি বুঝলাম না, দিস ইজ রিয়েলি এ অ্যামেজিং বিষয় যে পড়াশোনার পরে। আরেকটা বিষয় যেটা বলবো, যে আমি যখন দেশে আসলাম তখন মনে হলো যে প্রত্যেকটা মানুষ কিন্তু সবসময় চেঞ্জ হয়, বয়স চেঞ্জ হয়, কালচার চেঞ্জ হয়, দেশের ইকোনমি, পলিটিক্যাল স্ট্রাকচার, টেকনোলজিক্যাল স্ট্রাকচার সব কিছু চেঞ্জ হয়। আপনি যখন বিভিন্ন জায়গায় পড়াশোনা করবেন, বিভিন্ন দেশে পড়াশোনা করবেন, তখন আপনার ওই অ্যাডাপ্টেবল ক্যাপাসিটি টু অ্যাডাপ্ট উইথ দ্য ডিফারেন্ট সিনারিও, এটা বেড়ে যায়। আমি মনে করি বাইরের থেকে পড়াশোনার পরে যেটা আমার সবচেয়ে গুরুত্ব মানে আমি শিখেছি, সেটা হলো একটা আনকমন সিনারিও অথবা একটা নতুন বিষয় অথবা চেঞ্জ ম্যানেজমেন্ট, এইটাকে আমি বেশি অ্যাকোমোডেট করতে পারি অন্যদের থেকে। এটা আমি মনে করি আমার একটা ইউনিক সেলিং পয়েন্ট। আমি যে কোনো একটা নতুন পরিস্থিতিতে আমি নিজেকে কিছুদিনের ভিতরে খাপ খাওয়াই নিতে পারি। নতুন একটা ফ্রেন্ডশিপ করার জন্য, যেটা নেটওয়ার্কিং, আমি বলবো এটা একটা ইনটেনজিবল অ্যাসেট। ইদানিং অনেকেই বুঝতে পারে, অনেকেই বুঝতে পারে না, বাট এইটা তরুণদের জন্য আমার একটা অ্যাডভাইস থাকবে, তারা যেন এই বিষয়টা কন্টিনিউ করে এবং তারা শেখার প্রতি যাতে তাদের আগ্রহটা ধরে রাখে, কারণ নলেজ বা ইনফরমেশনের কোনো বিকল্প নেই। এবং আমি দেখেছি এবং আমার জীবনে এটা কাজে লেগেছে, অনেক খারাপ সময় গেছে, অনেক ভালো সময় গেছে, ওই যে বাইরে থাকার একটা বিষয়, বাইরে পড়াশোনার একটা বিষয়, বিভিন্ন পরিস্থিতিতে আপনার
টিকে থাকার একটা বিষয়, সেটা কিন্তু আপনার বাইরের ডিগ্রি থাকলে আরো বেটার ম্যানেজ করা যায়। ভেরি ওয়েল সেড, যে অ্যাডাপ্টেবিলিটিটা বাড়ে। সো থ্যাংক ইউ। আমি আবার চলে যাচ্ছি ডক্টর জাফরের কাছে। আমরা কিন্তু আমাদের গল্পে গল্পে আয়োজনের একদম অলমোস্ট শেষ পর্যায়ে চলে এসেছি। তো চট করে একটা একাডেমিক কোয়েশ্চেন করে ফেলি। তো ডক্টর জাফর, এমবিএ কিন্তু আসলে এখন বর্তমানে যেটা হয় যে ইন্ডাস্ট্রি একাডেমি ব্রিজিং করে আমরা এডুকেশনটা প্রোভাইড করি। সো এই ব্রিজিং দিয়ে যে এডুকেশনটা প্রোভাইড করা হয়, সেটার ক্ষেত্রে আপনার মন্তব্যটা কি? আমি আসলে মন্তব্যটা দুই দিক থেকে করব। একটা হচ্ছে বিজনেস, আরেকটা হচ্ছে ফার্মাসিউটিক্যাল, দুইটা নিয়ে করি, কারণ যেহেতু আমি দুটাকেই এখন রিপ্রেজেন্ট করছি। ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি এবং একাডেমিয়া, বাংলাদেশে কোলাবোরেশনটা তেমন নাই বললেই চলে। যেটুকু আছে খুবই সামান্যতম, বা যেটাকে আমরা খুব সিগনিফিকেন্টলি বলতে পারছি না। True. কিন্তু ইন টার্মস অফ যদি বিজনেস বলি, কিছু কিছু প্রতিষ্ঠান সেটাকে আপনি যেই ভাষায় একাডেমিয়া বলেছেন সেটা না করে হয়তো থার্ড পার্টি হায়ার করছে বিজনেস রিসার্চের জন্য, রাইট রাইট। যেটা হয়তো বা একটা একাডেমিক ইনস্টিটিউশন চাইলেও করতে পারতো। তো এই জায়গাটায় আমাদের যেই উনিও যেটা বলেছেন যে আমাদের যে এমবিএ সিস্টেম, সেখানে খুব বেশি ওয়েটেজ কিন্তু দিচ্ছে না যে আপনাকে অফকোর্স একটা ইন্ডাস্ট্রির সাথে এতদিন থেকে তাদের কোনো একটা প্রবলেম সলভ করে দেন আপনাকে এমবিএ ডিগ্রি নিতে হবে। যদি এরকম সিস্টেম থাকতো তাহলে দুই পক্ষই একটা প্রেশার ফিল করতো। আমরা সেটা কিন্তু আমাদের যে কারিকুলাম সিস্টেম সেটা কিন্তু সেটাকে পারমিট করে না। তো আমরা এখন যেটা চিন্তা করি যে যাব একটা ইন্ডাস্ট্রিতে, এ ফিউ ডেজ আমি সেখানে কাজ করব, কাজ করে এসে একটা মোটামুটি রিপোর্ট দিব, রিপোর্ট দিলে আমার একটা ডিগ্রি হবে। এটা একটা সিচুয়েশন। তবে হ্যাঁ, দ্য গুড থিং ইজ দ্যাট কিছু কিছু অধ্যাপক ব্যক্তি পর্যায়ে অনেক ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি, অন্যান্য বিজনেস প্রতিষ্ঠানের কনসালটেন্ট হিসেবে কাজ করছে, এবং তারা অনেক ধরনের তত্ত্ব দুইটাই দিচ্ছে, যেটা কিন্তু একটা ব্রিজিং অলরেডি তৈরি হয়েছে। এটাকে পোটেনশিয়েট করা দরকার। এটা এখনো ওই 4 জন 5 জন বা 10 জন বিজনেসের নাম করা যারা অধ্যাপক তাদের ক্ষেত্রেই সীমাবদ্ধ। এখন উচিত হবে এই জিনিসটাকে 10 থেকে প্রোপাগেট করে আমরা যদি 100 জনে নিতে পারি, যেই ইন্ডাস্ট্রি সংখ্যা এখন 10 জন বা 20 জন এই অধ্যাপকদের সাথে কন্ট্যাক্ট করে আছেন, আমি অধ্যাপক বলতে একাডেমিয়াকে বোঝাচ্ছি, সেটা যে ডেজিগনেশনই হোক সেটাকে আমি বলছি না, আমি জাস্ট রূপক অর্থে অধ্যাপক বলছি। তো এই সংখ্যাটা যদি 200 হয়ে যায়, এই সংখ্যাটা যদি 500 হয়ে যায়, তখন দেখবেন এটার একটা ভিজিবল ইম্প্যাক্ট পড়ছে। এখনো হচ্ছে, কিন্তু নাম্বারটা কম হওয়ার কারণে আমাদের চোখে আসছে না, বা সেটা অতটা এক্সপোজড হচ্ছে না। তো সেটা হবে। আর টেকনোলজিক্যালি যদি চিন্তা করি, এটা আমি বলবো এখন আতুর ঘরে আছে। আমাদের কোনো ফার্মাসি ডিপার্টমেন্ট এখন পর্যন্ত একটা নিউ ফাইন মলিকুল আবিষ্কার কিংবা একটা ইভেন ফর্মুলেশন চেঞ্জের ক্ষেত্রেও কোনো সিগনিফিকেন্টলি এখন পর্যন্ত না। তবে গুড থিং ইজ দ্যাট এখন কিছু প্রজেক্ট তারা নিচ্ছে, তাদেরকেও সরকার এবং বিভিন্ন অর্গানাইজেশন বলছে যে তোমরা এই ধরনের ইনিশিয়েটিভ নিলে আমরা তোমাদেরকে ফান্ডিং করব, তোমাদেরকে বিভিন্ন ধরনের প্রণোদনা দিব, যার কারণে তারাও আস্তে আস্তে ইন্টারেস্ট হচ্ছে। তো উচিত তাদেরকেও এগিয়ে আসা। আরেকটা জিনিস আমি বলবো, ইন্ডাস্ট্রি একাডেমিয়া ব্রিজিংটা করবে কে? এটা করার জন্য একটা তো মিডলম্যান থাকা দরকার। সেই মিডলম্যানটা কিন্তু আমাদের দেশে অনুপস্থিত। একজন বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট সে সহসাই চাইবে না যে কাকে খুঁজে বের করবে, সে থার্ড পার্টি হায়ার করতে মোর ইন্টারেস্টেড rather than going to a academic institution, because academic institutionগুলো বাংলাদেশে এখনো এমন কোনো রেপুটেড কোনো তথ্য দিয়ে দেয় নাই যেটা দেখে আমি হুমড়ি খেয়ে তার দিকে পড়ব। কিন্তু সে দেখতেছে যে আরেকটা অর্গানাইজেশন থার্ড পার্টির সার্ভিস নিয়ে হি হ্যাজ গট সো মেনি ইনফরমেশনস, তো তার আস্থাটা ওই জায়গায় চলে গেছে। সেটাকেও আমি থার্ড পার্টিকে ডিসকারেজ করছি না, আমি বলছি যে থার্ড পার্টির সঙ্গে সঙ্গে এই ইনস্টিটিউশনগুলোর যদি ডেভেলপ হয়ে ওই জায়গাটার কিছুটা অংশও নেয়, তাহলে বরঞ্চ বোথ পার্টি উইন উইন সিচুয়েশনে থাকবে। দ্যাট উই এক্সপেক্ট, যে ইন্ডাস্ট্রি একাডেমি রেজিস্ট্রেশন কিন্তু বোথ পার্টি উইন উইন জায়গা তৈরি করে, সেটি আমরা চাই। এবং আমরা এটা হলে ইন্ডাস্ট্রিও যেমন লাভবান হবে, একাডেমিশিয়ানরাও লাভবান হবে। তো সুতরাং সেটা আমাদের মনে হয় একটা ভালো উদ্যোগ হবে। না, ভেরি ওয়েল সেড, থ্যাংক ইউ সো মাচ। চলে যাচ্ছি মিস্টার সেলিমের কাছে। যখন আমরা এমবিএ তে ডিগ্রি দিচ্ছি, তখন আমরা কিন্তু একাডেমিকের বাইরেও বিভিন্ন এক্সপার্ট, ইন্ডাস্ট্রি এক্সপার্ট যাদেরকে বলে, যারা অন্য প্রফেশন আছে, তাদেরকে ইনভলভ করছি। ডক্টর জাফরও জানেন, তো সবাই করছে। তো এই জায়গাটাকে আপনি কিভাবে দেখছেন? এমবিএ ইজ এ মোর অফ এ প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স অন এ মানে প্রি প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স ফর দ্য জব লাইফ। তো সেই ক্ষেত্রে যতটা সম্ভব এটা
জব ওরিয়েন্টেড যদি করা যায় অথবা এন্টারপ্রেনারশিপ যেদিকে যেতে যায় কেউ Incubation type. ইনকিউবেশন টাইপ যদি করা যায়, সেই ক্ষেত্রে ইন্ডাস্ট্রি এক্সপার্ট যারা আছে, ব্যাংকিংয়ের ক্ষেত্রে ব্যাংকিংয়ে যারা ওই বিষয়ে এক্সপার্ট, তাদেরকে নিয়ে আপনারা একই সাথে একটা অ্যাকোমোডেটিভ একটা সেশন করা যেতে পারে। এবং আমি যেটা বলবো, বাংলাদেশে কিন্তু ভলান্টারি ওয়ার্কটা এখনও গ্রো করে নাই, এবং ভলান্টারি ওয়ার্কটার অ্যাকসেপ্টেবল লেভেলে চলে যায় না, যেটা কেবল আমাদের নতুন গভর্নমেন্ট একটা শুরু করেছেন, ভলান্টারি জবের একটা বিষয়, সার্টিফিকেট দিবেন। তো এইটা যদি এরকম হয় যে আমাদের এমবিএতে একেবারে শেষের ইয়েটা থাকে ইন্টার্নশিপ, হোয়াই নট এটা ফার্স্ট ইয়ারে, সেকেন্ড ইয়ারে, থার্ড ইয়ারে হয়তো তারা ভলান্টারি একটা জব করলো। এবং এইটা এখন যেহেতু কোনো, যে আপনি যেটা বললেন মিডলম্যান, সেই মিডলম্যানটা নেই। তো ওনারাই যদি, আমাদের তরুণরাই যদি, ওনারা যদি একতাবদ্ধ হয়ে এইটার একটা প্রেশার ক্রিয়েট করে অথরিটির প্রতি বিভিন্ন ধরনের, যে আমরা ফার্স্ট ইয়ারেই আমরা 2 মাস ছুটি পেয়েছি, এই 2 মাসে আমরা ভলান্টারি জব করব, সেটা ব্যাংকিং হতে পারে, সেটা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি হতে পারে, সেটা এনজিও হতে পারে, তাহলে সে শুরু থেকেই তার নলেজগুলি কিন্তু অনেক বেড়ে যাবে। নলেজটা আমি এই নলেজটা বলতে মিন করতেছি শুধু বুকিশ নলেজ না, নলেজটা মিক্সিং উইথ দ্য Hands-on পিপল, knowledge. হ্যান্ডস অন নলেজ। সে তার একটা অফিস এনভায়রনমেন্টটা কী, তার অফিসে তার বিহেভিয়ারটা কীরকম করতে হয়, তার ডিসিপ্লিনটা কী, কীভাবে তার কথাটা বলতে হয়, সে কিন্তু তার ওই এডুকেশনাল লেভেলে সেইটা তার কিন্তু অত কেয়ার করতে হয় না, যতটা অল অন এ সাডেন যখন জয়েন করে জবে, তার কিন্তু অনেক কিছুই কেয়ারফুল থাকতে হয়, তার পোশাকের দিকে, তার কথা বলার দিকে, তার ডিসিপ্লিনের দিকে, অফিস কখন আসবে, কখন যাবে, জ্যামকে মাথায় রাখতে হয়, আবার কখন অফিসে যাবে, তার বসের সাথে তার বিহেভিয়ার, তার কলিগদের সাথে বিহেভিয়ার, তার ফিমেল কলিগদের সাথে বিহেভিয়ার, সবগুলি কাউন্ট করা হয়। সুতরাং এইটা যদি শুধু এডুকেশন শেষের যে ইন্টার্ন, এটা না করে আমরা যদি বিভিন্ন সময়ে সেটা করতে পারে, তাহলে ব্রিজিংটা আরও ভালো হবে। এবং আমি মনে করি তখন তারা আরও অনেক বেশি শিখতে পারবে, এবং তখন তারা জবই হোক আর সেলফ এমপ্লয়মেন্টই হোক, প্রত্যেকটাই তার আরও মানে আমি বলবো ডেভেলপ করার ভালো স্কোপ থাকবে। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা গল্পে গল্পে আড্ডার ছলে কিন্তু একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এই পর্যায়ে আমি ডক্টর জাফরকে প্রথমে অনুরোধ করব যে আমাদের তরুণ প্রজন্মের প্রতি ক্যারিয়ার সম্পর্কে বা কিভাবে টিপস অ্যান্ড ট্রিক্স যদি আমি বলি, আপনি যদি তরুণদের প্রতি একটা মেসেজ যদি দিতেন। থ্যাংক ইউ। আসলে এটা কঠিন কাজ। আমি একটু বলবো এভাবে যে আপনি চাকরি করবেন, এটা একটা মেন্টালিটি, আপনি এন্টারপ্রেনিয়র হবেন, সেটাও একটা মেন্টালিটি। আমি কোনোটাকেই আলাদা করে দেখব না, যার যেটা ভালো লাগে সে সেটা করবে। তবে যেটাই আপনি চুজ করেন তার আগে আপনার স্ট্রেংথ এবং উইকনেসকে আপনি একটু অ্যানালাইসিস করে নেবেন। তা না হলে বাই চান্স চাকরি পেয়ে গেলে যেরকম হয় সেরকম অবস্থা হবে। তখন হবে কি, ওই চাকরিটা আর আপনি তখন ওই 17% দলে চলে যাবেন, চাকরি করবেন কিন্তু চাকরি ভালো লাগবে না। অতএব চাকরিকে যদি এনজয় করতে চান, তাহলে আপনার স্ট্রেংথ, উইকনেস, ফ্যাসিনেশন, এই সবগুলো অ্যানালাইসিস করে যদি দেখেন যে আমি মোর আমার যে টাইপ, আমি মানুষের সাথে কম ইন্টারাকশন করতে চাই, আমার টেকনিক্যাল নলেজ ভালো, আমি একটা জায়গায় বসে অনেকক্ষণ থাকতে চাই, বেটার চয়েস আমি কোয়ালিটি কন্ট্রোলে চাকরি করব। আপনি খুব এক্সট্রোভার্ট, আপনি যেটা ভাই বললেন যে খুব দ্রুত মানুষকে কনভিন্স করতে পারি, মানুষের সাথে মিশতে পারি, ইউ গো ফর মার্কেটিং জব। আপনি হিউম্যান রিসোর্সকে খুব ভালো ম্যানেজ করতে পারেন, পিপলকে ভালো ম্যানেজ করতে পারেন, আপনি এইচআরে চাকরি নেন। তো সুতরাং এখন আপনি যদি ভালো ম্যানেজার হচ্ছেন কিন্তু আপনি চাকরি মানে পেলেন একটা কোয়ালিটি কন্ট্রোলে পাশ করি কোনোভাবে, তখন সেই চাকরিটা আপনি করে যাবেন, আপনিও আপনার মনের দিক থেকে 100% দিতে পারবেন না, এই অর্গানাইজেশন আপনার কাছ থেকে 100% পাবে না, মানে ব্যাপারটা মিসম্যাচ হয়ে যাবে। তখন একটা সময় যখন চলে যাবে 10 বছর, তখন আপনি না পারবেন এই চাকরিটা ছাড়তে, না পারবেন আপনার যে কাঙ্ক্ষিত জব সেখানে যেতে। অতএব আমি বলবো দরকার হলে আপনি 1 মাস 2 মাস অপেক্ষা করেন, করে আপনাকে ভালো করে অ্যানালাইসিস করেন। যদি আপনি না পারেন একজন কাউন্সিলরের সহায়তা নেন, আপনার টিচার আছে, এখন প্রতিটা বিশ্ববিদ্যালয়ে সুন্দর কাউন্সিলিং সিস্টেম আছে, যেটা আমাদের সময় আমাদের বিশ্ববিদ্যালয়ে ছিল না। এখন তো আমি দেখি প্রতিটা বিশ্ববিদ্যালয়ে সাইকোলজিস্ট আছে, অ্যাডভাইজার আছে, তাদের কাছে যান, আপনার প্রোফাইলটা বলেন, আপনার টিচার আপনার প্রোফাইল জানে যে আপনি কোন ধরনের জিনিস পছন্দ করেন, কোন ধরনের জিনিস কম পছন্দ করেন, তো আপনার সেই স্ট্রেংথ উইকনেসটা অ্যানালাইসিস করে উনি আপনাকে গাইড করতে পারেন। এমন বলার প্রয়োজন নাই যে এই চাকরিই করতে হবে, বলতে পারে যে এই ধরনের চাকরি করেন।
যে ইউ আর গুড ফর ব্যাংকিং ইন্ডাস্ট্রি, ইউ আর গুড ফর ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি, ইউ আর গুড ফর দিস সার্ভিস ইন্ডাস্ট্রি, সেটা তো অন্তত আপনি পেতে পারেন। সুতরাং সেখান থেকে, বা কিংবা আপনি গভর্নমেন্ট জবের জন্য খুব ভালো, অনেকে ব্যুরোক্রেট হওয়ার প্রবণতা থাকে, তার আচার আচরণ কথাবার্তা একটু ব্যুরোক্রেট ভাব থাকে, সেটা সে করতে পারে। তো সুতরাং এই জিনিসটা অ্যানালাইসিস করে তারপর জবে যাবেন। আমার এটা পরামর্শ থাকবে যে যে কোনো পরিস্থিতিতে চাকরি আসলেই ঝাঁপ দিয়ে পড়বো তা না, অ্যানালাইসিস করে বিবেচনা করে তারপরে চাকরিতে জয়েন করবেন। সেটা 1 মাস পরে হলে আমি মনে করি না কোনো অসুবিধা আছে। ভেরি ওয়েল সেড স্যার, যে এক্সপ্লোর করা, নিজেকে এক্সপ্লোর করা এবং সোর্ট অ্যানালাইসিস করা, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। থ্যাংক ইউ সো মাচ। চলে যাচ্ছি মিস্টার সেলিমের কাছে। নতুন প্রজন্মের প্রতি বা যারা একদম নিউলি মার্কেটে আসবে, ফ্রেশ গ্র্যাড যাদেরকে আমরা বলি, তাদের প্রতি ব্যাংকিং সেক্টর এন্ট্রি বা কোনো টিপস অ্যান্ড ট্রিক্স যদি আপনি দিতে চান ক্যারিয়ারের ক্ষেত্রে, সেই ব্যাপারে আপনার মেসেজটা যদি দিতেন। তরুণদের প্রতি যে আমার দুটো অ্যাডভাইস থাকবে, অনেকগুলি অ্যাডভাইস থাকবে, তার মধ্যে আমি দুটোটাই আমি আসলে ফোকাস করতে চাই। সেটা হলো তার লিসেন টু দেয়ার হার্ট, তার মানে আমি যেটা বলতেছি সে কি চায় আসলে, যেটা অলরেডি জাফর ভাই বলে দিয়েছে, আমি অন্যভাবে একটু অ্যানালাইসিস করব। সেটা আগে বুঝতে হবে। সেটা অনেক সময় এটা বোঝা যায় না, তরুণরা অনেক সময় বুঝতে পারে না যে আসলে সে কি চায়। সে হয়তো 10টা জিনিস চায়, কিন্তু 10টাকে এই কমিয়ে একটা বা দুইটাই আনতে হবে। সেই ক্ষেত্রে যদি দরকার হয় কোনো সিনিয়রদের সাথে কথা বলতে হবে, মেন্টরের হেল্প নিতে হবে। এই ক্ষেত্রে আরও 3-4 জনের সাথে কথা বললে, বা ওই ইন্ডাস্ট্রিতে যারা আছে তার বড় ভাই থাকতে পারে, তার হলের বড় ভাই থাকতে পারে, অথবা তার পাড়ার একজন বড় ভাই থাকতে পারে, সে হয়তো ব্যাংকে জব করে অথবা ফার্মাসিউটিক্যাল জব করে, তাদের সাথে একটু সময় নিয়ে একটু কথা বললে দেখবে অনেক ধরনের ইনসাইট আসে, যেগুলি তাকে ওই ডিসিশন মেকিংয়ে যে আসলে কি সে কি চায় সেইটা যখন সে জানতে পারবে, সেই জানার পরে তারপরে তার স্কিলটা ডেভেলপ করতে হবে। স্কিলটা একটা হলো যে একেবারে হার্ড স্কিল, যেটা পড়াশোনার মাধ্যমে, ডিগ্রির মাধ্যমে আসে, আর একটা সফট স্কিল যেটা আসলে তার প্র্যাকটিস করতে করতে আসে। তো আমি দুইটা বিষয়ে গুরুত্ব দিব, যেটা আগে বলেছিলাম, যে তার টেকনোলজিক্যাল অ্যাডপশনটা থাকতে হবে। যেই ধরনের টেকনোলজি এখন অ্যাভেলেবল, একটা পর্যায়ে মোবাইল চালানোটাই একটা টেকনোলজি ছিল, এখন কিন্তু ওইটা অবসোলেট হয়ে গেছে। এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে কি হচ্ছে, পাইথন, এখন আমি শুনতে পারলাম যে ইসরায়েলে অথবা ইউএসএতে ক্লাস 2 বা 3-তে ওই লেভেলেই ওদেরকে পাইথন শেখানো হচ্ছে। এই ঢাকা শহরেও আমি বিভিন্ন জায়গায় দেখলাম ক্লাস 2 বা 3-র ছেলেমেয়েরা ওই প্রোগ্রামিং শিখছে, কোডিং শিখছে। তো সুতরাং আমরা এখন তরুণরা, আমরা তাহলে পিছিয়ে আছি ওই আরও ছোটদের থেকে। তাহলে আমাদের বুঝতে হবে যে টেকনোলজিক্যাল চেঞ্জের সাথে সাথে লেটেস্ট যে টেকনোলজি কি আসতে পারে, বর্তমানে কি আছে এবং ভবিষ্যতে কি আসতে পারে, সেটা নিয়ে একটু রিসার্চ করা এবং সেই টেকনোলজিক্যাল অ্যাডপশন করতে হবে। যত তাড়াতাড়ি পারা যায় তত মঙ্গল তরুণদের জন্য, এক। আর দ্বিতীয়ত, আমি বারেবারেই বলতেছিলাম, সফট স্কিলগুলি, নেগোসিয়েশন স্কিল, কমিউনিকেশন স্কিল, ইন্টারপার্সোনাল স্কিলস, এবং এই বিষয়গুলি যাতে, এবং এইগুলিকে সোশ্যাল স্কিল বলে, এই জিনিসগুলি আসলে ল্যাকিং থাকলে জবে হোক আর এন্টারপ্রেনারশিপ, সেলফ এমপ্লয়মেন্ট হোক, বেশি দূর যাওয়া যাবে না। সুতরাং দুইটার কি একটা ব্যালেন্স করতে হবে, আপনার টেকনোলজিকেও আপনার অ্যাডপশন করতে হবে, অ্যাট দ্য সেম টাইম আপনার সোশ্যাল স্কিলগুলিকে আপনাকে শিখতে হবে। এবং সেই ক্ষেত্রে মেন্টরটা শুধুমাত্র যে আপনার ক্লাসে গিয়েই মেন্টর পাওয়া যাবে বা টিভিতেই মেন্টরিং পাওয়া যাবে, আমাদের এখন ইউটিউব আছে, বিভিন্ন চ্যানেল আছে, খুঁজলে অনেক পাওয়া যাবে। আমি 10টা চ্যানেল খুঁজে আমি শুনি, আমার বিভিন্ন ধরনের পডকাস্ট আছে, আমি শুনলাম, আমার বিভিন্ন টিচার আছে, আমার স্কুলের টিচার আছে যারা একটু আধুনিক, যাদেরকে আমি ফলো করতে চাই, তাদের কথা শুনি, বিভিন্ন চ্যানেলে আছে, বিভিন্ন নিউজ পেপারে শুনে আমার কি স্কিলগুলি দরকার, যে স্কিলগুলি আমার নাই। কেউ উপস্থাপনা করতে ভালোবাসে, কেউ কথা বলতে ভালোবাসে, কেউ লিখতে পছন্দ করে, কেউ আঁকতে পছন্দ করে, কেউ ফটোগ্রাফি করতে পছন্দ করে, কেউ মানে ফুটবল খেলতে পছন্দ করে। সে যেই স্কিলই হোক না, সেই স্কিলটার উপরে ডেভেলপ করতে হবে। একটা বা দুইটা স্কিল ধরে সেই স্কিলটাই যদি সে কন্টিনিউয়াসলি সে শান দেয়, তাহলে একটা পর্যায়ে দেখবে সে ওই বিষয়ে এক্সপার্ট হবে, এবং আমরা তাকে খুঁজবো, ব্যাংকাররা তাকে খুঁজবে, অর্গানাইজেশন তাকে খুঁজবে, তার দরকার নাই যে সে খুঁজে বেড়াবে। সুতরাং সে যদি এটা এক্সপোর্ট করতে পারে, তাহলে আমি মনে করি 2 দিন পরে, 1 দিন বা 2 দিন পরে সে অবশ্যই তার ডিজায়ার্ড লেভেলে যেতে পারবে। এটাই তরুণদের প্রতি আমার বলা।
দুজনকে অসংখ্য ধন্যবাদ অনেক চমৎকার মেসেজ দেওয়ার জন্য, এবং আমরা কিন্তু আমাদের আয়োজনের শেষ পর্যায়ে চলে এসেছি। আরো একবার দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের ইনভাইটেশন অ্যাকসেপ্ট করার জন্য। অনেক অনেক শুভকামনা আপনাদের। ডিয়ার ভিউয়ার্স, আশা করি আপনাদের এই আয়োজনটি অনেক কাজে এসেছে এবং অনেক ইনফরমেশন আপনারা পেয়েছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে কোনো না কোনো পর্বে। আসসালামু আলাইকুম। Canadian University of Bangladesh, inspiring applied knowledge.